আচ্ছা তাহলে দেবজিৎ বাবু আমি আমি আপনাকে ঠেল তাই তো কি আপনি শুনলেন না তো আপনার কিছু এসে গেল না এসে গেল না কিছু একদম এসে গেলেই বা কি করবো আপনি এসে গেলে তো নিশ্চয়ই একটা প্রতিবাদ করতে আপনার স্টুডিওতে দেখে আমাকে সরাচ্ছেন কেন সেটাই তো তাহলে এসে যায়নি তো না সেই জন্য আপনি প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচাচ্ছেন কেন এই বলছি যদি এসেই না গিয়ে থাকে মণিশঙ্কর বাবু কথা যদি ধরে থাকে দেখুন ওনার একটু তাড়াহুড়ো ছিল ওই যে মনিদা বলে ফেললেন মানি না, এটা বলছি ঠিক টার্ম হয়নি, কিন্তু যদি বলে এই রায় আমাদের কোনো আসে যায় না, ঠিক আছে মনিদা আমি তোমার ফেভারই বলছি মনিদা ঠিকই বলেছেন যে এক সদ্য আসা 11-র একটা সরকার আর 13-তে 12-তে সঙ্গে সঙ্গে পরের বছরই একটা সংশোধনী আনছে এবং সেই জন্য তাড়াহুড়োতে তখন তো সবে বসেছে তাড়াহুড়োতে অত সময়ের কোনো মানে দেখপাত আর কি বিচার হয়নি সেই জন্য এটা হয়েছে যে সিপিএম যা করেছে গোলমাল সিপিএমের ওই আইন আনা ওবিসির মধ্যে মুসলমানদের প্রায় 78% ঢুকিয়ে নেওয়া সেই সময় আমি মামলাটা দৌড়ে দৌড়ে করতে যেতাম সেইখানে মামলা যখন করতে যেতাম তখন দেখতাম কি নিদারুণ গাজওয়ারি করছে সিপিএম এবং সেখানে গাজওয়ারি করে বুদ্ধবাবু জোর করে প্রায় জিনিসটাকে বা অর্ডিন্যান্স আনার মতন করে জিনিসটাকে করলেন যেটা হয়েছিল 93 সালে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট একটা আইন বেরোয় সেইটার ছায়াতে আমি যদি ভুল বলি তোমরা বলবে সেইটার ছায়াতেই আমাদের সমস্ত রাজ্যে যে কটা রাজ্যে সেই সময় ছিল 93 এবং 94 সালে এইসব আইনগুলো বেরিয়ে আসে প্রত্যেক রাজ্যের জন্য এখানে ঠিক করা হয় দেখা হয় যে প্যারামিটার্স যত রকম প্যারামিটার্স আছে যেগুলো দেখে দেখে মানা হয় যে কে পিছিয়ে আছে কে এগিয়ে আছে তাতে এই ইকোনমিক্যাল প্যারামিটার সামনে এসে দাঁড়ায় সেক্ষেত্রে দেখা যায় যে যেসব কথা বলা হয়েছিল যখন দেশ স্বাধীন হয় বা এই সংবিধানে এইসব ব্যাকওয়ার্ড এসসি এসটি এবং এসসি এসটিদের কথাই মেনলি বলা হয় সেটা শুধুমাত্র হিন্দু সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যই বলা হয়েছিল এই 12 সালের সংশোধনী আমি তার আর সিপিএম এর সংশোধনীতে যাচ্ছি না তাহলে সময় অনেক লাগবে 12 সালের যে তৃণমূলী সংশোধনী সেই সংশোধনীতে দুটো জিনিস দেখা হলো তৃণমূলের সংশোধনী তাতে পরিষ্কার বলা হলো যে দেখো ভাই যে 78 অবধি করে গেছে সিপিএম কোনো অসুবিধা নেই মুসলমান সম্প্রদায় 78 অবধি করে গেছে আমি ওটার আরো 20% বাড়িয়ে দেবো অর্থাৎ 98% মুসলিম এখন ওবিসির আন্ডারে চলে এলো এই মামলা এই যে আজকে ওরা মামলা করেছে এই মামলার জনরস এটাই তার মানে কি এটা ঘুরিয়ে মুসলিমদের জন্য ধর্মীয় সংরক্ষণ চালু করতে পারছি না বলে ঘুরিয়ে পিছনে চালু করা মাত্র 7টা হিন্দু মানে দেখতে তো খারাপ লাগে যে একদম মানে 98% মুসলমানকে করা হয়েছে সেই জন্য 7টা মাত্র হিন্দু উপজাতিকে এর মধ্যে রাখা হলো নাম শুনবেন খুঁজে পাবেন না সব থেকে বেশি হচ্ছে মাঝিরা তারপরে বৈরাগ্য খানসামা বানভার গাভারার শুনেছেন নাকি কোনোদিন আর উত্তরের দুটো খাসি আর গুরুং মানে মাইক্রোস্কোপিক মাইনরিটি যদি আপনি মানে সংখ্যা জনসংখ্যার রেশিওতে যদি ধরেন আর উল্টো দিকে 98% মুসলমানকে রাতারাতি ওবিসির আন্ডারে আনা হলো তো হলো তারপরে তারপরেই খেলা শুরু খেলা হবে বলেছিল না ওরা খেলা হবে খেলাটা কিরকম হলো খেলা হলো যে তারপরে সমস্ত চাকরির পরীক্ষায় ওবিসি ক্যাডারের যত মানে উত্তীর্ণদের নাম দেখা গেল সবার নামের আগে শেখ নামের পেছনে উদ্দিন এটা তো অন্যায় নয় তারা তো কোনো অন্যায় করেনি তারা গিয়ে দাঁড়িয়েছে 10 টাকা স্ট্যাম্প পেপারে সুযোগ নিয়েছে একদম 10 টাকা স্ট্যাম্প পেপারে সরকার তো বলেছে যে 10 টাকা স্ট্যাম্প পেপারে করতে হবে এখন মনিদার ক্ষোভ হচ্ছে যে ব্যাপারটা ঠিক গরম হলো না যদি জজ সাহেব বলতেন সবকটার চাকরি খাচ্ছি তাহলে আরো গরম হতো ব্যাপারটা এবং তাহলে দেখানো যেত এই দেখো কিরকম মুসলিম বিরোধী কিন্তু দেখুন আমার যেটা মনে হয় যে এটা আমার ব্যক্তিগত মত যে এখানে বোধহয় সবাই প্যানেলিস্ট যারা আছেন সবাই একমত হবেন যে এসসি এসটি ওবিসি এগুলো তো থাকবে এগুলোর যারা অন্যায়ভাবে পাননি তাদেরকে আলাদা করার কোনো মানে নেই এবং আদার ব্যাকওয়ার্ড যে ক্লাসেস ওবিসি যে তৈরি করা হয়েছে সেটা তো যারা এই মানান এই পদগুলো যেভাবে পূরণ হয়েছে যারা চাকরি করছেন করুন কিন্তু ওই পদগুলো কি আবার শূন্য ঘোষণা করা উচিত দেখুন এটা তো বেআইনি হয়েছে যদি আপনি ধরুন আপনি আমাকে একটা শংসাপত্র দিলেন আমি তো জার্নালিজম মাস কম পাস নই আমি এলএলবি আপনি আমাকে একটা শংসাপত্র আচমকা বললো যে দেবজিৎ সরকার বা যে কেউ গিয়ে আবেদন করলেই তাকে জার্নালিজম মাস কম পাস করা বলতে হবে আমি এসে আপনার চেয়ারের দাবিদার হলাম আপনার কোম্পানিতে এসে করলাম কিন্তু দেখা গেল আসলে আমি মাস কমের লোক নই জার্নালিজমের লোক নই তাহলে যদি আমি আপনার চেয়ারে বসি তাহলে কি আপনার চেয়ারে বসাটা খুব যুক্তিযুক্ত হবে জিষ্ণু বসু গবেষক আমার সঙ্গে যোগ দিয়েছেন আমি জিষ্ণুবাবুর কাছে আসবো জিষ্ণুবাবু আপনার কাছে আসার আগে আমি একটা বক্তব্য শোনাই কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যটি পেশ করেছেন এই উত্তর কলকাতার তিনি সভা করছিলেন তার আগে দমদমে সভা করছিলেন
এই দুটি সভার মাঝে তার এই বক্তব্য। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি সংরক্ষণ বাতিল হওয়া নিয়ে শুনুন একবার। তাহলে স্পষ্টভাবে আমি কেন প্রথম থেকে বারবার জিজ্ঞাসা করছি এটা তৃণমূল কংগ্রেসের প্রাণ ভোমরা কিনা, না হলে একজন মুখ্যমন্ত্রী কেন বলছেন পাস হয়ে যাওয়া অর্ডার আদালতের নির্দেশ তিনি মানবেন না। শুনুন। এইভাবে ভাগাভাগি করবেন না। ওবিসির মধ্যে তো সবাই আছে, হিন্দু আছে, মুসলমান আছে, তপশিলি আছে, আদিবাসী আছে, সংখ্যালঘু আছে, সবাই আছে, সবাই থাকবে। অসুবিধার কি আছে? কদিন ধরে শুনতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একটি কথা বলছেন, মুসলিমরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কি কখনো হয়? কোন মুসলিম কোন তপশিলি रिजर्वेशन केड़े नीते पारे? नहीं कर सकता है। लेकिन अगर कोई झूठा कहे तो उसको कौवा काटे। इसको जुमलाबाज कहना जाता है, इसको भावताबाज बोली हमरा, धांधाबाज बोली हमरा, दंगाबाज बोली हमरा। আমি জিষ্ণুবাবু আপনার কাছে এখানে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে, আমি জানি না তার মধ্যে কোনো নতুন জাগরণ হয়েছে কিনা, তিনি বলছেন দেখুন আজকে বুদ্ধ পূর্ণিমার দিন, অত্যন্ত পুণ্য তিথি, আজকের দিনে মানুষের মধ্যে অনেক কিছু ঘটতে পারে, মানুষ অনেক নতুন সত্য আবিষ্কার করতে পারেন, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন। তিনি হঠাৎ বলছেন ওবিসির মধ্যে হিন্দু, মুসলমান, আদিবাসী, সংখ্যালঘু সবাই আছে, এইভাবে ভাগাভাগি করবেন না। আমি বলছি 98% মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি বানিয়ে সরকারি চাকরিতে ওবিসির কোটাটা গত 13 বছর ধরে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের হাতে কার্যত খাইয়ে দেওয়াটা করার পর এটা ওনার মনে পড়ছে কেন? জিষ্ণুবাবু আপনি কিছু মানে উদ্ধার করতে পারছেন? মানে উনি যে কথাটা বলেছেন উনি স্বীকার করে নিয়েছেন যে আসলে বঞ্চনা করা হচ্ছে পিছিয়ে পড়া মানুষদেরকে। যারা সংবিধান লিখেছিলেন বাবা সাহেব আম্বেদকর এবং সেই সময়ে মনীষীরা, তারা যে রিজার্ভেশন দিয়েছিলেন সামাজিক বঞ্চনার জন্য, ধর্মীয় কারণে রিজার্ভেশনের কথা তারা বলেননি। প্রকারান্তরে পশ্চিমবাংলাতে ধর্মীয় কারণে ওবিসি রিজার্ভেশন হয়েছে, যেটা বাবা সাহেব আম্বেদকর এবং সংবিধান কানেদেরকে অপমান করা, সংবিধানের বিরোধী। এইটার শুরুটা যেটা হয়েছে সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির একটা আরটিআই এর উত্তর, যার ডেট হচ্ছে 2011 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। তাতে জিজ্ঞেস করা হয়েছিল কেন সেই সময়ে এই ওবিসি এর জন্য রিজার্ভেশন শুরু হয়, মানে বেলদার, মহালদার এরকম 17টা সাবকাস্টকে, মুসলমান সাবকাস্টকে সিপিএম সেই সময়কার বামফ্রন্ট শুরু করেছিল। কিসের বেসিসে শুরু করেছে? এর যদি উত্তর দেখেন তাহলে দেখবেন যে সেই সময় থেকেই এই অন্যায়টা, মানে যারা প্রকৃত অর্থে পিছিয়ে পড়া ভারতবর্ষের মানুষ, মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাদেরকে বঞ্চনার কি উপায় এখানে অবলম্বন করা হয়েছিল। ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের সেন্টার ফর স্টাডি অফ সোশ্যাল এক্সক্লুসিভ অ্যান্ড ইনক্লুসিভ পলিসি 3 মাসের মধ্যে সারা পশ্চিমবাংলা সার্ভে করে তাদের ফাইনাল রিপোর্ট দেয়নি, সার্ভে করেছে। সেই সার্ভে কোথা থেকে পেয়েছে না, ওরা লিখেছেন এবিটি এর কাছ থেকে, WBCUT এর কাছ থেকে, ওয়েবপুটার কাছ থেকে পেয়েছে। এটা লিখিত ডকুমেন্ট। এদের সাংবিধানিক কি গ্রহণযোগ্যতা আছে? সাংবিধানিক কি গ্রহণযোগ্যতা আছে? তার ভিত্তিতে পুরো পশ্চিমবাংলার এত কোটি মানুষকে সার্ভে করে তারা বললেন এরা আদার ব্যাকওয়ার্ড ক্লাস। এটা কি প্যাভলভের মতো রিজওয়ানুর রহমান আর পঞ্চায়েতের ভোটে হারের জন্য নিজাক রিঅ্যাকশন ছিল? এক্স্যাক্টলি বললেন তাই। কারণ সাচার কমিটির রিপোর্টে দেখা গেছিল যে পশ্চিমবাংলাতে মুসলমান সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক অবস্থা সবচেয়ে খারাপ। কারণ ওরা তো এখানে শাহজাহান এদের মতো লোকেদের তৈরি করেছেন যারা তাদের হয়ে ওই হারমাদের কাজ করবেন। তাই ওই সম্প্রদায়টাকে বঞ্চিত করে ওদেরকে আর্থসামাজিক অবস্থা সবচেয়ে খারাপ হয়েছিল। সেইটাকে মেকআপ, দেখুন 3 মাসের মধ্যে 1 কোটি টাকা খরচা করেছেন একজন ফ্যাকাল্টি মেম্বার। মানে আপনারা কেউ চাইলে আমি এর কপি দিতে পারি, এটা আরটিআই এর উত্তর আমি আপনাকে দিতে পারি, যে 3 মাসের মধ্যে 1 কোটি টাকা খরচা করেছেন। তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা রিপোর্টটা দিন, রিপোর্টটা কি? আপনারা যে সার্ভে করেছেন তখন আইন হয়ে গেছে, মানে ফেব্রুয়ারি মাসে 2011 সালে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আইন হয়ে গেছে। ইউনিভার্সিটির যে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার তিনি বলছেন যে এখনো পর্যন্ত রিপোর্ট তৈরি হয়নি, কিন্তু